আজ তাহলে বলি কঙ্কালীতলায় পুজো দিতে যাওয়ার গল্প। তোমরা অনেকেই শান্তিনিকেতনে বেড়াতে গেছো, কঙ্কালীতলায় পুজো দিতে গেছো, কিন্তু সেটা হয়তো খুব বেশিরভাগই সকালবেলায়। আমরাও কিন্তু সকালবেলাতেই কঙ্কালীতলায় পুজো দিতে যাই। কিন্তু এখন এত গরম, ঠিক এখন না, আমরা যে সময় গেছিলাম সপ্তাহ দুয়েক আগে, সেই গরমের জন্য আমরা ঠিক করেছিলাম সন্ধেবেলায় এবারে পুজো দিতে যাব। সন্ধেবেলার পরিবেশটা তো আগের দিন দেখিয়েছি, গা ছমছমে কঙ্কালীতলা, অন্ধকার, যেতেও যেমন ভালো লেগেছে, আবার একটা কোথায় একটা কীরকম যেন ভয় ভয়ও কাজ করে। শত হলেও সতীপীঠের এক পিঠ, ভয় ভক্তি ভালোবাসা সব মিলিয়েই আমাদের সেদিনের দর্শন ছিল। মন্দিরে ঢোকার আগে আমরা পুজোর সামগ্রী সংগ্রহ করলাম মহামায়া বলে একটি দোকান থেকে। তারপরে আস্তে আস্তে পায়ে পায়ে চললাম মায়ের দর্শন করতে। অসাধারণ সুন্দর সেই রূপ। আর প্রতিবারই আসি আর মনের কথা বলি মাকে, মা আমাদের সব সময় সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল করো। আর মেয়ের জন্যে বলি ওর পড়াশুনো, ওর স্বাস্থ্য সবটাই দেখো, আমাদের যেন সবাইকে ভালোবেসে দিন চলে যায়। যেটুকু যাই পাই আমাদের মধ্যে যেন কোনো দিন কোনো অহংকার না আসে, আমাদের মধ্যে যেন বন্ধুকে ভুলে যাওয়ার মতো অন্যায় না আসে। আসলে জীবনে অনেক আঘাত পেয়েছি, অনেক কাছের জন দূরে চলে গেছে, আবার ভুলেও গেছে। এছাড়াও নানা রকম ঘটনায় মনে হয়েছে যাদের খুব আপন বলে ভেবেছি তারা আসলে আপন ছিল না। এই কিছু কিছু আঘাত জীবনের ভোলা বড় শক্ত। যাই হোক, মায়ের কাছে এসে নিজেদের যত অপরাধ তার জন্যে ক্ষমা চেয়ে নেওয়া এবং মার কাছ থেকে আশীর্বাদ নেওয়া, যেন আগামী দিনগুলোয় আমরা কাউকে না দুঃখ দিই, কাউকে না কষ্ট দিই, আর নিজেরাও যেন আঘাত না পাই, সুস্থ থাকি, সবাইকে ভালো রাখি। এই প্রণাম জানিয়ে আমরা প্রতিবারই আসি মায়ের কাছে। আর শান্তিনিকেতনে গেলে এই কঙ্কালী মায়ের কাছে আসাটা আমাদের একটা নিয়মের মধ্যে দাঁড়িয়েছে। মায়ের ওখানে যে পূজারীরা ছিলেন, সকালের পূজারীরা একরকম আর বিকেলের পূজারীরা আর এক রকম, মানে আমার মনে হয় সেট বদল হয়, কিন্তু সকালের পূজারীরাই আমাদের বেশি আপনার জন। আসল কথা হলো, মন্দিরে এসে পুজো দেওয়ার সময় যার যতটা ক্ষমতা সেই হিসেবেই মাকে পুজো দেবে, প্রণাম জানাবে। তার ওপর কিন্তু কখনোই পুরোহিতদের কোনো দাবি থাকা উচিত নয়, এটাই আমার মনে হয়। যেটার জন্যে কলকাতায় অনেক মন্দিরেই আমাদের অনেকেরই যাওয়া এখন বন্ধ হয়ে গেছে। মায়ের কাছে যাই, যে যতটুকু পারি, যা পারি তাই দিয়েই পুজো সারি, তার মধ্যে কোনো দাবি থাকা কিন্তু উচিত না। যাই হোক, মানুষ তো এক একজন এক এক রকম হয়, দোষ কারোই নয়, দোষ কারো নয় তো মা, এই হচ্ছে কথা। পুজো দিয়ে বেরিয়ে আসলাম। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, তবে ঘরটা ছোট। যিনি মন্দিরটা বানিয়েছিলেন তিনি যদি ঘরটা আরেকটু বড় করতেন, আমার মনে হয় যারা ওখানে ভক্তরা আসেন তাদের এত ভিড়ের চাপ নিতে হতো না। আমরা গেলাম যখন তখন একেবারেই ফাঁকা ছিল, কিন্তু বেরোলাম যখন অসম্ভব ভিড় হয়ে গেছিল। কিন্তু দেখুন চারিদিকটা কিন্তু ফাঁকাই আছে, শুধু ওই ঘরটার কাছেই একটা ভিড় হচ্ছিল, ওই ঘরটা ছোট বলেই। কিন্তু জায়গা তো প্রচুরই, একটু বড় করে ঘরটা করলে কি এমন ক্ষতি হতো জানি না। মন্দিরে তো একটু ঠেলাঠেলি, একটু ভিড় লেগেই থাকে। যাই হোক, আমরা পুজো করে মাকে দর্শন করে প্রণাম জানিয়ে বেরোলাম কঙ্কালীতলার মন্দির থেকে। আর তারপরে যাব রুরু ভৈরব বাবার মন্দিরে। আমি বলেছিলাম এখানে আসলে দুবার পুজো দিতে হয়, মাকে পুজো দেব আর বাবাকে পুজো দেব না, তাই কি হয়? তাই জন্যে মায়ের পুজোর ডালা নিয়ে আমরা তিনজন চলে গেলাম আবার সেই দোকানটিতে। সেখানে যে ছোট বোনটি ছিল আমার, সে আমাদের ডালাটা নিয়ে বলল আপনারা এখানে ডালা রেখে যান, আর নতুন ডালা সাজিয়ে দিল মহাদেব ভোলা মহেশ্বরের উদ্দেশ্যে। সেই ডালা নিয়ে আমরা আবার চললাম এবারে ভোলে বাবার মন্দিরে।
এই মন্দিরটা অসাধারণ সুন্দর। সন্ধেবেলায় বিশেষ করে যখন আলো জ্বলে, চারিপাশে বাজার দোকান আর তার মাঝখানে এই মন্দির চত্বরটা এত সুন্দর লাগে কি বলবো। আমরা যতবারই আসি মনে হয় মন্দিরটায় বেশ খানিকক্ষণ বসে থাকি। আর এই যে সাদা বিল্ডিংটা দেখছো, ওপরে ঘর হয়েছে, এখানে কিন্তু কঙ্কালীতলায় থাকবার জায়গা হচ্ছে, অতিথি নিবাস। এটা বোধহয় রাজ্য সরকার থেকেই করা হচ্ছে, এখনও শুরু হয়নি, তবে শুরু হয়ে যাবে খুব শিগগির। নানা রকম কাজ চলছে, সেটা তো দেখতেই পাচ্ছ, চারিদিকে খোঁড়াখুড়ির কাজও চলছে। তো এটা যদি শুরু হয়ে যায় তাহলে যারা ভক্ত আছেন কঙ্কালীতলাটাতেই আসতে চান, শান্তিনিকেতনের দিকে নয়, তাদের কিন্তু খুব সুবিধে হবে। শুনছি এখানে রেস্টুরেন্টও চালু হবে, যাত্রী নিবাস এবং খাবার জায়গা খুবই ভালো হবে। এবার আমরা এলাম রুরু ভৈরব বাবার মন্দিরে। এই মন্দিরে মাস দুয়েক আগে এসেছিলাম যখন, তখন যিনি পুরোহিত মশাই ছিলেন এত সুন্দর পুজো দিয়েছিলেন, এত সুন্দর মন্ত্রপাঠ করেছিলেন যে আমরা সেই মন্ত্রপাঠটা ভিডিও করে নিয়ে গেছিলাম। কিন্তু এবারে যখন আমরা ভিডিও করতে গেলাম, কঙ্কালী মায়ের কাছে কোনো রকম বাধা আসেনি, প্রতিবারই আমরা যেরকম করেছিলাম। এবারে যিনি এখানকার এই বাবার মন্দিরের পুরোহিত ছিলেন, তিনি বললেন না, কোনো ভিডিও করা হবে না। আমরা একটু কষ্টই পেলাম, কারণ মন্ত্রপাঠগুলো শুনতে আমারও যেমন ভালো লাগে তেমন তোমাদেরও শোনাতে ইচ্ছে হয়, বিশেষ করে আমার বাবা মাকে, কিন্তু সেটা আর করা গেল না। যাই হোক, পুজো দিয়ে বেরিয়ে আমার কর্তা যেরকম করে, সব মন্দিরের যে সব ছবি আছে বা মূর্তি আছে সব জায়গায় ধূপ দিয়ে আরতি করে, নন্দীশ্বরকে আরতি করে তারপরে ধূপকাঠিগুলো ওখানে রেখে আমরা চারিদিক প্রদক্ষিণ করে ওখান থেকে বেরিয়ে আসি। এবারেও তাই করলাম। ভোলা মহেশ্বরকে পুজো না করলে তো ভালো লাগে না মনটা। আর আমার কর্তা আবার শিব ঠাকুরের খুব ভক্ত। মনে হচ্ছিল যে শুধু বাঙালিরাও নয়, এখানে অবাঙালিরাও অনেকে এসছিলেন পুজো দিতে। তারপরে এই যে ভোগ মন্দির, এই আদি ভোগ মন্দিরে এখানে কিন্তু কঙ্কালী মায়ের এবং বাবার ভোগ হয়। যারা যোগাযোগ করতে চাও করতে পারো এখানে ভোগ প্রসাদ পাওয়ার জন্যে। আমরা এক দুবার খেয়েছি, খুবই ভালো লেগেছে। পুজো দিয়ে বেরোলে মনটা কীরকম যেন একটা শান্তিতে ভরপুর হয়ে থাকে। আর এসছিল অনেক দূর থেকে অনেকজন, এই ট্রাভেলারগুলো ভাড়া করে করে প্রচুর মানুষকে সেদিন দেখলাম বেড়াতে এসছে এখানে বা পুজো দিতে এসছে। মন্দিরের চত্বর থেকে আমার মার জন্যে কিনলাম একটা ধূপকাঠি স্ট্যান্ড, মাটির ধূপকাঠি স্ট্যান্ড। প্রচুর জিনিস ছিল মাটির, কিন্তু মা বলেছিল ধূপের স্ট্যান্ড আনতে। আমি কাঠের নিচ্ছিলাম, কিন্তু মেয়ে বলল না, মা বলে দিয়েছে মাটিরই নিয়ে যেতে, আর দামও ভীষণ কম, মাত্র 25 টাকা। তাই একটা মার জন্যে ধূপের স্ট্যান্ড নিলাম। আমার বাবা মার জন্যে যাই কিনি না কেন, বাবা মা বলে কেন আনলি, আমাদের কোনো কাজে লাগবে না, শুধু শুধু টাকা খরচা করিস না আমাদের জন্যে। কিন্তু কোথাও বেড়াতে গেলে বাবা মার জন্যে কিছু নিয়ে যাব না, তাই কি হয়, আমাদের খুব খারাপ লাগে। তাই কিছু না কিছু একটু হাতে করে নিয়ে যেতে মন চায়। খুবই সামান্য উপহার, তবুও মনে হয় একটু কিছু নিয়ে যাই, বাবা মা তো আসতে পারে না। আর এই যে ব্যাগের দোকানটা দেখছো বা পাশে এই যে গয়নার দোকানটা, আমি গলায় যত মালা পরছি ইদানিং, যাই পরি না কেন, কানের দুল গলার মালা সবই এই ভাইয়ের দোকান থেকে কেনা। আমি যখনই আসি এখান থেকে কিনে নিয়ে যাই। তাই জন্যে এখানে এই দিদিরা আর এই ভাই আমাদের খুব চেনা হয়ে গেছে। আমরা কেমন আছি, কেন এতদিন আসিনি তাই জিজ্ঞেস করছিলেন। আমি ভাবছিলেন হয়তো আমরা এখানেই থাকি স্থানীয়, কিন্তু আমরা যে কলকাতা থেকে আসি সেদিন জানলেন। তো মেয়েও কিনলো টুকটাক কিছু গয়নাগাটি, আমিও কিনলাম। আর যেটা কিনলাম সেটা হচ্ছে এই রুদ্রাক্ষ আর স্ফটিকের মালাগুলো ঝুলছিল, যদিও কোনোটাই আসল নয়, তবুও আমার কর্তার বহুদিনের ইচ্ছে ছিল একটা এরকম মালা পরবার। তাই আমি বললাম তুমি নেবে নাকি? তো বলল হ্যাঁ নেব। তারপরে সেই মালাটা নিয়ে গিয়ে মন্দিরে পূজারীকে দিতেই যে বাবার পায়ে একটু ছুঁয়ে দাও, পূজারী একদম সুন্দর করে বাবার পায়ে ছুঁয়ে ওর গলায় নিজে হাতে পরিয়ে দিল। আমার কর্তার সেটা ভীষণ ভালো লেগেছে। আর
আমাকে তার জন্য অনেক ধন্যবাদও জানালো। যাই হোক, এইসব কেনাকাটা করে আমরা গুটি গুটি পায়ে আবার রওনা দিলাম। এবার ফিরতে হবে বাড়ি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর রাত্রিবেলাটা তো দেখিয়েছি কীরকম অন্ধকার চারিপাশ। মন্দির চত্বরও বেশ ফাঁকা হয়ে আসছিল। আমরা চলে গেলাম সেই ছোট্ট বোনটির দোকানে, মহামায়া দোকানটির নাম। ভোলার দোকান থেকে আমরা প্রতিবারই পুজো কিনি, সেই দোকানের নাম মায়ের দান, আর এই দোকানটির নাম মহামায়া। তো যাই হোক, বোন খুব ভালো, আমাদের সমস্ত দুদিকেই ডালি নেওয়া ছিল, মানে কঙ্কালীতলার মায়ের কাছেও যে পুজো দিয়েছিলাম সেখানকার ডালি এবং ভোলে বাবার ডালি, দুটো ডালি খুব সুন্দর করে বেঁধে দিল। আমরা বললাম, দেখো আমরা যাদের নামে পুজো দিয়েছি, আমার বাবা মার নামে অনেক দূর কিন্তু এই প্রসাদ যাবে কলকাতায়, তাই খুব সুন্দর করে বেঁধে দাও। ফল মিষ্টি একসাথে দিও না, কারণ নষ্ট হয়ে যাবে, ফল তো বেশি দিন থাকে না। গোটা ফল যদিও, তবুও আলাদা করে খুব সুন্দর করে মালা টালা দিয়ে বেঁধে দিল। তারপরে আমরা ফেরার পথ ধরলাম, আস্তে আস্তে বাড়ি চলে এলাম। রাস্তাটা খুবই ভালো লাগছিল, অনেকটা জার্নি। কিন্তু এই বাড়ি আসার পথে থেমেছিলাম এক জায়গায়, সেই প্রান্তিক রেল স্টেশন পেরিয়ে আমাদের সেই চায়ের আড্ডায়। আমাদের এই দোকান থেকে চা খেতে বড্ড ভালো লাগে। কোন দোকান বলো তো শান্তিনিকেতনে এত ভালো চা করে, যার জন্যে আমরা এত দূর থেকে সেই প্রান্তিকে ছুটে আসি একটু ভালো করে চা খাবো বলে। শুধু চাই নয়, সিঙ্গারা আর মিষ্টিও এই দোকানের ভীষণ ভালো। কোন দোকান নামটা জানতে ইচ্ছে করছে? তাহলে পরের ব্লগের জন্য ওয়েট করো, আসছি কালকেই, শোনাবো নতুন গল্প। তোমাদের সাথে গল্প করতে আর তোমাদের গল্প শুনতে দুটোই আমার খুবই ভালো লাগে, তোমরা তো সবাই জানো। গল্প হলেও সত্যি। GHS। নমস্কার।